বাংলাদেশের রাজনীতি পুরো জমে গেছে, একদম জমে মাখন হয়ে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে। নির্বাচনটা হয়তো বা কোনো কারণে তফসিলটা পিছিয়ে যাবে এবং নির্বাচনটা মার্চ এপ্রিল অথবা মে জুনের দিকে চলে যাবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে। এটাই হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে খেলা শুরু হয়ে গেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের খেলা সামনের দিনে আরো বাড়বে। গত 24 ঘন্টার মধ্যে পর্দার আড়ালে অনেক ঘটনা ঘটে গেছে। গত 24 ঘন্টায় আত্মরক্ষার জন্য শুধু ছোটাছুটি করছেন। কেউ রাষ্ট্রপতির কাছে যাই ধর্ণা দিচ্ছেন, রাষ্ট্রপতি মুস্কি হাসি দিচ্ছেন। কেউ সেনাপ্রধানের কাছে যাই ধর্ণা দিচ্ছেন, সেনাপ্রধান মুস্কি হাসি দিচ্ছেন। কেউ রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে যাই ধর্ণা দিচ্ছেন, মুস্কি হাসি দেওয়া শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতার সঙ্গে এই জানাজা অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বেশ একটা সফল রাজনীতি শেষ করেছে। বিএনপি রাজনৈতিকভাবে জিতেছে, কিন্তু জেতার চেয়েও হেরেছে বেশি। সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়ে যদি ক্ষমতায় আসে বা সেনা কু করে যেভাবে বলেন ক্ষমতায় আসে বা জরুরি অবস্থা জারি হলো, যেভাবে ক্ষমতায় আসে এই সকল দুর্নীতিগ্রস্তদেরকে প্যাকেট করে ফেলতে পারবেন। আর আপনাদের কাছে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে 16-17 মাসে কারা কারা দেশকে একেবারে বিক্রি করে দিয়েছে, দেশের টাকা পাচার করেছে, দুর্নীতি চাঁদাবাজি, টাকা লোপাট করেছে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবারও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এই ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলবো। উভয়ে বুঝতে পারছে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেই সরকার পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারবে না। এই দুইটা বিষয়ের যে কোনো একটা গেম বাংলাদেশে চলতেছে এবং আমি আপনাদেরকে এটা একদম নিশ্চিত করে বলতে পারি এটাই হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে খেলা শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের খেলা সামনের দিনে আরো বাড়বে এবং আপনারা চরম মজা পাবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বিশাল গ্রাউন্ড হয়ে গেছে বাংলাদেশ নিয়ে সবাই খেলবে, তবে সব থেকে বেশি পাওয়ারফুল পেশি নিয়ে খেলবে ভারতবর্ষ। বাংলাদেশের রাজনীতি পুরো জমে গেছে, একদম জমে মাখন হয়ে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে। অনেকেই বলতে পারেন কিভাবে ভাই বাংলাদেশের রাজনীতিতেও ঠিকঠাক চলতেছে, আওয়ামী লীগ কোণঠাসা হয়ে পড়ে আছে, বিএনপি বীরদর্পে মাঠে এগিয়ে যাচ্ছে, জামাত কোণঠাসা হওয়ার উপক্রম হয়েছে। অনেকে অনেক প্রশ্ন করতে পারেন, তবে আমি যেটা বলতেছি বাংলাদেশের রাজনীতির খেলা পুরোপুরি জমে গেছে। কতগুলা ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে কতগুলা বিষয় আপনাদের সামনে তুলে ধরি। প্রথম থেকে শুরু করি। বেগম জিয়া যখন হসপিটালে এডমিট হলেন তার কিছুদিন পূর্বেও তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন তার দেশে ফিরে আসাটা শুধুমাত্র তার সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়, এখানে অনেক বিষয় আছে যেগুলো চাইলেও আমি প্রকাশ্যে বলতে পারছি না। বলেছিল কিনা তারেক রহমান স্ট্যাটাসের মধ্যে দিয়ে? এরপর হঠাৎ কয়েকদিনের ব্যবধানে কি এমন হয়ে গেল, খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তারেক রহমান বাংলাদেশে ফিরে আসলেন। বাংলাদেশে ফিরে আসতে তার যে বাধাগুলো ছিল, তার যে সমস্যাগুলো ছিল, যে সিদ্ধান্তগুলোর কারণে তিনি বাংলাদেশে আসতে সাহস পাচ্ছিলেন না, সেই সিদ্ধান্তগুলো আদতে কি? কারা সেই সিদ্ধান্তগুলো নিল? কারা তারেক রহমানকে বাংলাদেশে প্রবেশ করার জন্য সুযোগ সৃষ্টি করে দিল? কারা তারেক রহমানের দেশে ফেরার নেপথ্যের কারিগর? এই প্রশ্নগুলো কি আপনাদের মনের মধ্যে একবারও জাগে না? যদি না জেগে থাকে তবে জাগান, আর যদি জেগে থাকে তবে আমি বলতেছি আপনারা শুনেন। 5 আগস্টের পর বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান ঘটেছে। এই বিষয়গুলোকে পৃথিবীর কোনো দেশ স্বাভাবিক প্রক্রিয়াতে নেয়নি, স্বাভাবিকভাবে নেয়নি। এখানে মার্কিন ডিপ স্টেট একটা চরম ষড়যন্ত্র করেছে, আইএসআই সম্পৃক্ত ছিল। এগুলো তো পুরান কথা, কিন্তু সবার প্রথম একটা বিষয় মাথায় রাখবেন, আপনার প্রতিবেশী যদি আক্রান্ত হয় আপনি কখনোই স্বাভাবিক থাকতে পারবেন না। ঠিক তেমনি ভাবে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, বাংলাদেশে যদি জঙ্গিবাদের উত্থান ঘটে, বাংলাদেশে যদি পরপর জঙ্গি হামলা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে ভারত কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারবে না। বিশেষ করে তাদের আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হবে। এই মুহূর্তে বাংলাদেশে যা চলতেছে, বাংলাদেশের সামগ্রিক যা প্রেক্ষাপট, তাতে করে বাংলাদেশে আগামী দিনে জঙ্গি হামলা হবে। ভারত এটাকে কোনোভাবেই ভালোভাবে নেয়নি। যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করে রাখা হয়েছে, সেহেতু ভারতের একটা অপশন প্রয়োজন ছিল, সেই অপশনটা হয়ে গেছে বিএনপি। একথা শোনার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার উপর মন খারাপ করতে পারেন। দেখেন, রাজনীতি এমন একটা বিষয়, এখানে খেলার পর খেলা থাকে, একাধিক লেয়ার থাকে। প্রথমত যে লেয়ারটা, তারেক রহমান বাংলাদেশে এসেছেন, ভারতবর্ষের সম্পূর্ণ সহযোগিতা না হলেও এখানে একটা বিশাল গ্রিন সিগন্যাল ছিল। কারণ তারেক রহমান প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উলফা যে সন্ত্রাসী সংগঠন 7 সিস্টার্স মণিপুরের, তাদের সাথে যোগ সাদস্যে 10 ট্রাক অস্ত্র ঢুকিয়েছিল 7 সিস্টার্স আলাদা করার জন্য। বাবর এবং তারেক রহমান, এটা কি ভারতবর্ষ ভুলে গেছে? ভুলে যায়নি ভারতবর্ষ। তারপরেও কেন তারেক রহমানকে বাংলাদেশে আসার সুযোগ সৃষ্টি করে দিল? কারণ একটাই, বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসলে এখানে মৌলবাদের একটা বিশাল উত্থান ঘটবে। এই রিস্ক ভারত কখনো নেবে না, নিতে চায়নি। সে কারণেই ভারত বাংলাদেশে তারেক রহমানকে আসার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে, আন্তর্জাতিক কূটনৈতিক লবিগুলা ঠিকঠাক করে দিয়েছে তারেক যাতে করে বাংলাদেশে আসতে পারে। তারেক বাংলাদেশে আসার পর একাধিক জায়গায় বক্তব্য দিয়েছে। কোন বক্তব্যে ভারত বিরোধিতার সুর, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো বক্তব্য কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী কোনো বক্তব্য দিয়েছেন? দেননি। শুধুমাত্র কূটনৈতিক ভাষার মধ্যে পড়ে এমন কিছু কথা বলেছেন যেগুলা রাজনীতি টিকিয়ে রাখতে গেলে অবশ্যই করতে হয়। বিশেষ করে বিএনপির সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা, তাদের মনোবাসনা পূরণ করার ক্ষেত্রেও এই বিষয়গুলা
অনেক বেশি কার্যকরী। কূটনৈতিক ভাষায় প্রত্যেকটা রাষ্ট্রের সমালোচনা করা, রাজনৈতিক দলের সমালোচনা করা। তারেক রহমান লন্ডনে বসে যেভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সমালোচনা করেছেন 5 আগস্ট পরবর্তী সময় থেকে, বাংলাদেশে ফিরে আসার পর এই ধরনের সমালোচনা তিনি কিন্তু করেন না। তার মানে বাংলাদেশে তারেকের ফিরে আসাটা পুরোপুরি নিয়ন্ত্রণ না করলেও এখানে ভারতের একটা ব্যাপক প্রভাব ছিল, ভারতের একটা ব্যাপক ভূমিকা ছিল। ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া তারেক রহমান বাংলাদেশে আসতে পারে নাই। তাহলে ভারত কি তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিয়ে বাংলাদেশে এনেছে জামায়াতকে প্রতিষ্ঠিত করার জন্য? ভুলেও না। বাংলাদেশের রাজনীতিতে জামাত কখনো ক্ষমতায় আসতে পারবে না, এটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ নাই, জামাত এবং বিএনপি দুজনের প্রতিপক্ষ, দুইটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, তারা বলে থাকে আওয়ামী লীগের উপস্থিতিতে জামাত এবং বিএনপির মধ্যে যদি ইলেকশন হয় বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি থাকে, সেই নির্বাচন পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হবে না, এটাও সবাই জানে। তাহলে হঠাৎ করে গতকাল কেন জামাতের সাথে তারেক রহমান বৈঠক করলেন? জামাতের একটা প্রতিনিধি দল, বিএনপির একটা প্রতিনিধি দল, তারা বৈঠক করেছেন। বৈঠকের পর আবার জামাতের আমির বলেছেন, অতীতেও আমরা একসাথে ছিলাম রাজপথে, ভবিষ্যতেও থাকবো, আগামী 5 বছর বাংলাদেশের মানুষের জন্য কাজ করবো। অর্থাৎ আগামী 5 বছর তারা ঐক্যবদ্ধ অবস্থায় থাকতে চায়। কিন্তু আমার প্রশ্ন হলো, জামাতের প্রতিপক্ষ বিএনপি, 5 আগস্ট পর থেকে আমরা দেখতেছি বিএনপির প্রতিপক্ষ জামাত, বৃহৎ প্রতিপক্ষ। তাহলে জামাত এবং বিএনপির জোট হলে তাদের জোটের প্রতিপক্ষ কারা? জাতীয় পার্টি। জাতীয় পার্টির কি সেই এবিলিটি আছে? অন্যান্য রাজনৈতিক দলের সেই এবিলিটি আছে? এনসিপির সেই এবিলিটি আছে? নাই। এনসিপি তো জামাতের সাথে জোট করেছে। গতকালকে তারেক রহমান এবং সাদা শকুন শফিকের বৈঠকের পর সাদা শকুন বলে দিল বিএনপির সাথে তারা অতীতে ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতে থাকতে চায়। তাহলে ভবিষ্যতের তৃতীয় শক্তিকে, সহজ ভাষায় বললে জামাত এবং বিএনপির বিপরীত শক্তিটা কে? প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই, কে? এটার একমাত্র সহজ উত্তর বাংলাদেশ আওয়ামী লীগ। জামাত এবং বিএনপি যদি ঐক্য করতে চায়, সেক্ষেত্রে সংসদে বিরোধী দল কে হবে? তারা যদি ঐক্যের মধ্যে থাকে, জোটের মধ্যে না থাকুক, ঐক্যের মধ্যে থাকলে যে একজন আরেকজনের বিরোধী দল হতে পারে না, এটা তো রাজনৈতিক ভাষার মধ্যে পড়ে না। তার মানে তাদের বিরোধী দল এনসিপি? কখনোই না। এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ। জাতীয় পার্টির সেই সক্ষমতা নাই। তার মানে জামাত এবং বিএনপি ঐক্যবদ্ধ হচ্ছে কারণ তারা জানতে পেরেছে, তারা বুঝতে পেরেছে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন সম্পন্ন হতে দেবে না। এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত কখনোই এই দুইটা ডানপন্থী একটা আর একটা উগ্রবাদী মৌলবাদী চক্র জামাত ইসলামকে ক্ষমতায় আনতে দেবে না, আসতে দেবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে যেভাবেই হোক ম্যানেজ করে হলেও বাংলাদেশে জামাত ইসলামকে ক্ষমতা থেকে অনেক দূরে রাখতে হবে। এটা ভারতবর্ষ সর্বোচ্চ প্রক্রিয়া চালাবে, সর্বোচ্চ চেষ্টা করবে। আর আওয়ামী লীগ তো অবশ্যই চেষ্টা করবে জামাত যাতে ক্ষমতায় না আসে। মন্দের ভালো বিএনপি অবশ্যই মুদ্রার এপিঠ ওপিঠ, যাহা জামাত তাহাই বিএনপি, মুদ্রার এপিঠ ওপিঠ। সেক্ষেত্রে তারপরেও বিএনপির একটা দায়বদ্ধতা বাংলাদেশের মানুষের প্রতি আছে, যেটা জামাতের মধ্যে নাই। কারণ জামাত বাংলাদেশ রাষ্ট্রই বিশ্বাস করে না, স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না, বাংলাদেশের জাতীয় পতাকা মানচিত্র কোনো কিছুকে বিশ্বাস করে না। সো জামাতের দায়বদ্ধতার জায়গা নাই, যেটা বিএনপির মধ্যে আছে। এখন তৃতীয় শক্তি যদি বাংলাদেশ আওয়ামী লীগ হয় বা হতে চায়, বা বিরোধী দল আওয়ামী লীগ হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন, অলরেডি জানুয়ারি মাস পড়ে গেছে, ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন। আওয়ামী লীগ কখন তাদের ব্যান উঠানো হবে? আওয়ামী লীগ এই স্বল্প সময়ের মধ্যে কি তাদের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে? তাদের প্রার্থী মনোনয়ন দিতে পারবে? দেশে ফিরতে পারবে না তারা? তার মানে ফেব্রুয়ারির 12 তারিখে আমার যেটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত অভিমত, আমি নিশ্চিতভাবে বলতে পারি না, নির্বাচনটা হয়তো বা কোনো কারণে তফসিলটা পিছিয়ে যাবে এবং নির্বাচনটা মার্চ, এপ্রিল অথবা মে, জুনের দিকে চলে যাবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে। কথায় কথায় ভারত বিরোধিতা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। জামাতের আমির কিন্তু কোনো একটা কূটনৈতিক মহলের সাথে বৈঠক করেছে এবং গত পরশু যখন তারেক রহমান ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করলেন, ডক্টর এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলেন, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা শোক বার্তা নিয়ে এসেছিলেন। সেখানে ডক্টর এস জয়শঙ্করের সাথে তারেক রহমানের বৈঠকের পর জামাতের সাদা শকুন শফিকও কিন্তু বলে দিয়েছে ভারতের সাথে তারাও সম্পর্ক ঠিক রাখছে। এখন এখানে দুটো বিষয় হতে পারে। এক, ভারতের সাথে বিএনপির সখ্যতা, ভারত বিএনপিকে বিশ্বাস করতে চাচ্ছে বা করা উচিত, এটা কি জামাত বুঝতে পেরে তারা একটা ডাবল গেম খেলার জন্য বিএনপির সাথে ঐক্যের একটা নাটক করতেছে? বিএনপিকে আবার ঘুল খাওয়াচ্ছে? নাকি জামাতও চাচ্ছে ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে? নাকি জামাত বুঝতে পারছে তাদের পেছনের চামড়া একটাও থাকবে না? নাকি জামাত বিএনপি বুঝতে পারছে উভয়ে যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, আন্তর্জাতিক সম্প্রদায় আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক, প্রতিনিধিত্বমূলক, সেই নির্বাচন প্রতিযোগিতামূলক হবে না এবং সেই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আবারও ক্লিয়ার করব, বিএনপির সাথে ভারতের সুসম্পর্ক হচ্ছে বা হবার একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এটা কি জামাত ভালো চোখে দেখছে না? সে কারণে কি জামাত বলতেছে ভারতের সাথে তারাও সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করেছে? নাকি জামাত বিএনপি উভয়ে বুঝতে পারছে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেই সরকার পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারবে না? এই দুইটা বিষয়ের যে কোনো একটা গেম বাংলাদেশে চলতেছে এবং আমি আপনাদেরকে এটা একদম নিশ্চিত করে বলতে পারি এটাই হচ্ছে। এবং বাংলাদেশের রাজনীতিতে খেলা শুরু হয়ে গেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের খেলা সামনের দিনে আরো বাড়বে এবং আপনারা চরম মজা পাবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বিশাল গ্রাউন্ড হয়ে গেছে বাংলাদেশ নিয়ে সবাই খেলবে, তবে সব থেকে বেশি পাওয়ারফুল পেশি নিয়ে খেলবে ভারতবর্ষ। এইটুকু মাথায় রাখবে, এটা ভারতবর্ষ, নট জোক। দেশের অন্ধকার কেটে দেশে আলোর মুখ দেখতে আছে, আর সেই আলোর মুখের বিভিন্ন তথ্য উপত্যের ভিত্তিতে চেষ্টা করব যে সেই আলো দেওয়ার নায়ক কে এবং কখন সেই নায়কের আবির্ভাব হবে সে বিষয়ে সংক্ষেপে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করছি। ইতিমধ্যেই আপনারা দেখতে পেরেছেন গত 24 ঘন্টার মধ্যে পর্দার আড়ালে অনেক ঘটনা ঘটে গেছে। আমরা যারা রিসার্চ, গবেষণা এবং তথ্য উপত্য সংগ্রহ করার চেষ্টা করি, শুধুমাত্র আমরা ব্যতিরেকে খুবই কম মানুষ বুঝতে পারছেন, কিন্তু অনুভব করার চেষ্টা করছেন। গত 24 ঘন্টায় আত্মরক্ষার জন্য শুধু ছোটাছুটি করছেন। কারণ হচ্ছে তাদের যে প্রভু ছিল সেই প্রভুরা সকল ক্ষমতাধর রাষ্ট্রগুলোর চাপে পড়ে
সরে দাঁড়িয়েছেন। বিধায়ী তারা এখন ছোটাছুটি করছেন, কেউ রাষ্ট্রপতির কাছে যাই ধর্ণা দিচ্ছেন, রাষ্ট্রপতি মুস্কি হাসি দিচ্ছেন, কেউ সেনাপ্রধানের কাছে যাই ধর্ণা দিচ্ছেন, সেনাপ্রধান মুস্কি হাসি দিচ্ছেন, কেউ রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে যাই ধর্ণা দিচ্ছেন, মুস্কি হাসি দেওয়া শুরু হয়েছে। গত 24 ঘন্টায় শুধু আত্মরক্ষাই নয়, গত 24 ঘন্টায় এই মবের রাজত্ব যারা সৃষ্টি করেছেন তাদেরকে গ্রেপ্তারি শুরু হয়েছে। অলরেডি 200 গ্রেপ্তার করা হয়ে গেছে। অর্থাৎ যারা প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা অফিস ভাঙচুর করেছে তাদেরকে গ্রেপ্তারি করছেন, গ্রেপ্তার করতে আছেন। এরপরে যারা হিন্দু যুবক দীপু দাসের কে নির্মম নিষ্ঠুর ভাবে মেরে ফেলছে তাদেরকেও গ্রেপ্তারি পরোয়ানা শুরু হয়েছে, গ্রেপ্তার করতেছে। এবং বাংলাদেশে ধানমন্ডির 32 সহ ছায়ানট সহ যারা এই ভাঙচুরের সাথে সম্পর্ক আছেন তাদের সকলকে গ্রেপ্তার করতেছেন। ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে ধানমন্ডির 32 নম্বরে প্রথম আগুন দিয়েছিলেন যুব দলের এক নেতা আরাফাত, মনে হয় নারিফাত, যাই হোক তাকেও গ্রেপ্তারের করার প্রসেসিং চলছে। অর্থাৎ কে কোন দলের সেটা দেখার বিষয় নয়, সকল মবকারীদের আগে গ্রেপ্তার করতে হবে। এমনকি বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপির আইকন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, অকাল এই মৃত্যুতে দেশের রাজনীতি সহ সকল সেক্টরে একটা শোকের বার্তা, অভাব, ঘাটতি দেখা দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে একজন যোগ্য, অভিজ্ঞ, দক্ষ ব্যক্তির প্রয়োজন। সুতরাং সকল সেক্টর দিয়ে এখন স্পষ্ট বার্তা এসেছে, এই দেশে পাকিস্তান এবং তুরস্কের নেতৃত্বে এই যে এবং বিদেশি পরিচালকদের নেতৃত্বে এই দেশে যে মবের রাজত্ব কায়েম করেছে, তৌহিদি জনতার নামে মাজারগুলো ভেঙে চুরমার করেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে নির্মম নিষ্ঠুর অত্যাচার শুরু করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। তাদের অকাল মৃত্যুর ঘন্টা বাজিয়ে শুরু করছে দেশকে শান্তির বার্তা দেওয়া। এরপরে বহির্বিশ্বের সকল রাষ্ট্রের প্রধান, এমনকি প্রকাশ্যে বললাম চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, আমেরিকা, তারা যৌথ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের অবস্থান সৃষ্টি হয়েছে তারই লক্ষ্যে বিভিন্ন রাষ্ট্র থেকে যে মতামত দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে এই রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং তৌহিদি মব জনতা ও মবকারীদের যে বর্তমান সময়ে উগ্রবাদিত্ব, মৌলবাদিত্ব এবং ধর্মান্তরিত যে গোষ্ঠীটা দেশটাকে বিশৃঙ্খলা করছে এবং বন্ধু রাষ্ট্র ভারতের সাথে যে সংঘর্ষে জড়িত হয়েছে সেই সংঘর্ষ থেকে দ্রুত বের হন। মনে রাখতে হবে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই উগ্রবাদিত্ব, মৌলবাদিত্ব, ধর্মান্তরিত এই যে মদতকারী, যে মব সৃষ্টিকারী তৌহিদি জনতার নামে যে উত্তেজনা, যে সংগঠন তৈরি হয়েছে সেই সংগঠনকে বার্তা দিয়েছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারত এবং রাশিয়া বাঙালিদের কাঁধে কাঁধ মিলে এই উগ্রবাদিত্ব, মৌলবাদিত্ব, মবকারী এবং তৌহিদি জনতাকে বিতাড়িত করেছেন, করে দেশ স্বাধীন করেছেন। স্পষ্ট বার্তা দেওয়ার পরে এই 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের সকল রাজনীতির প্রেক্ষাপটে সকল সেক্টরে পরিবর্তন চলে আসছে। আপনাদের স্মরণ করিয়ে দেই, ইতিহাস বড় নির্মম নিষ্ঠুর, ইতিহাস কাউকে ছাড় দেয় না। যারা যেই রাষ্ট্র, যেই উগ্রবাদিত্যরা অপকর্ম দিয়ে তাদের উত্থান হয়, সেই অপকর্মের পতন হইলে আর সেটা আর ফিরে আসে না, আর কখনো সেটা ফিরে আসবেও না। হ্যাঁ, ওই রাষ্ট্রে অন্যভাবে, এর চেয়ে ভয়ানক ভাবে বা এর চেয়ে কম ভাবে ফিরে আসতে পারে, কিন্তু ওই বিষয়টা যেটা হারিয়ে যায় সেটা আর ফিরে আসে না। তাহলে আসতো ফেরাউনের যুগ, দ্বিতীয় ফেরাউন তৈরি হয়নি। তাহলে আসতো আইয়ামে জাহিলিয়ার যুগ, আবু জাহেলের যুগ, দ্বিতীয় আবু জাহেল হয়নি। তাহলে আসতো চেঙ্গিস খানের যুগ, দ্বিতীয় চেঙ্গিস খানের যুগ হয়নি। তাহলে আসতো এই হিটলারের যুগ, এভাবে বললে অনেকগুলো বলা যাবে, সেটা আর ফিরে আসেনি। ঠিক তেমনি বাংলাদেশে এই 54 বছর 53 বছর পরে যে এই অন্ধকারাচ্ছন্ন উগ্রবাদিত্যের, মৌলবাদিত্যের এবং তৌহিদি জনতার এবং মব সৃষ্টিকারী মবের রাজত্ব যে তৈরি হয়েছে সেটার যে অবসান ঘটে শুরু হয়েছে, এই অবসান আর বাংলার জমিনে এই সংগঠনের আর উত্থান হবে না। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে পেরেছেন এই জনতাদের নেতৃত্ব যারা দেশের বাইরে দিচ্ছেন তাদের উপরে দেশে এবং বিদেশে গ্রেপ্তারি পরোয়ানা, নজরদারি এবং গ্রেপ্তার করে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। ইতিমধ্যেই আপনারা সকল তথ্যপত্র পেয়েছেন। সুতরাং এই সকল কিছুর আপনাদের আরো একটা বিষয় স্পষ্ট করে দিলে বুঝতে পারবেন। আপনারা যারা নাটক এবং সিনেমা দেখেছেন, নাটক সিনেমায় দেখবেন নায়কের অনুপস্থিতিতে ওই রাষ্ট্র চালায় হলো ভিলেন। আপনারা সহজে চিনেন মিশা সওদাগর এবং ডিপজলের এই ভিলেন পার্টটা। যখন নায়ক চলে আসে, যখন নায়ক পর্দার আড়াল থেকে বের হয়, তখন এই মিশা সওদাগর আর এই ডিপজলের অবস্থা কি হয়? নাটকের কথা বলছি, আপনারা ধরে নিন এখনের কথা। ঠিক তেমনি এই বাংলাদেশে গত 16 মাসে যে অপসংস্কৃতি, যে অপকালচার, যে অন্ধকারাচ্ছন্ন তৈরি করেছে,
সেই অন্ধকারাচ্ছন্ন শেষ হতে যাচ্ছে নায়কের পর্দার আড়াল থেকে বের হওয়ার মধ্য দিয়ে। সুতরাং আগামী 6 দিনের ভিতরেই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের সকল অপশক্তি, সকল অন্ধকারাচ্ছন্ন কেটে দেশ শান্তির বার্তা নিয়ে আগানোর পথে হাঁটতে শুরু করেছে। যদি আল্লাহ কোনো গজব নাজিল না হয়, তাহলে আমরা আমাদের স্বপ্ন, বাঙালির স্বপ্ন, আমরা মব থেকে বাঁচতে চাই, মব কিলিং, মব জাস্টিস, তৌহিদি জনতা এবং উগ্রবাদিত্ব, মৌলবাদিত্ব এবং পাকিস্তান তুরস্কের এই উগ্রবাদিত্ব নেতৃত্বকারীদের অবসান ঘটিয়ে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, সকলে বসবাস করার উপযোগী পরিবেশ প্রত্যাশা করছেন সকল নাগরিক। আর সেই প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে। বেগম রোকেয়ার নামাজের জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটি বেশ ভালোভাবেই করে নিয়েছে বিএনপি। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতার সঙ্গে এই জানাজা অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বেশ একটা সফল রাজনীতি শেষ করেছে। তারেক রহমান এবার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে 220টি আসন নিয়ে ক্ষমতায় বসবেন, এটা একেবারেই পাকাপাকি হয়ে গেছে বলা যায় বেগম খালেদা জিয়ার জানাজার পর থেকে। কিন্তু এই জানাজাকে কেন্দ্র করে বিএনপি রাজনীতিতে যেমন বিজয়ী হয়েছে, তেমনি বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির সামনে দেশের রাজনীতিতে একটি শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠারও সুযোগ তৈরি হয়েছিল। 21শে আগস্টের গ্রেনেড হামলাকে কেন্দ্র করে যে বিভাজনের রাজনীতি বিএনপি শুরু করেছিল, তার নগ্ন ফলাফল আমরা বিগত 17 বছর যাবত দেখছিলাম। বেগম জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় যে রাজনৈতিক শিষ্টাচার আর সৌহার্দ্যের পথটি উন্মোচন করেছিলেন শোকবার্তা আর বেগম জিয়াকে সম্মান দেখিয়ে, তা বিএনপি এই জানাজা অনুষ্ঠানে ন্যাক্কারজনকভাবে অস্বীকারই শুধু করেনি, বরং আওয়ামী লীগের এই সৌজন্যতার জবাবে তাদের দিকে ছুড়ে দিয়েছে হিংসা, বিদ্বেষ আর ভয়ঙ্কর আক্রমণাত্মক চেহারাটাই বিএনপি জাতিকে দেখিয়েছে। বিএনপি রাজনৈতিকভাবে জিতেছে, কিন্তু জেতার চেয়েও হেরেছে বেশি। আসুন আরো বিস্তারিত জানা যাক এই জানাজা রাজনীতিকে কেন্দ্র করে। বেগম জিয়ার মৃত্যু এবং জানাজাকে কেন্দ্র করে কোথাও যে সামান্য রাজনীতির অনুপস্থিতিও ছিল না, সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি, পাকিস্তানের স্পিকারের উপস্থিতি এবং আরো যারা উপস্থিত হয়েছেন, সব মিলিয়ে একটি বেশ আন্তর্জাতিক রাজনীতিও হয়ে গেছে এখানে। তবে জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটা যেন আর ঢেকে রাখতে পারেনি বিএনপি। যদিও জানা যায় এমন একটি আয়োজন যেখানে শত্রু আসে, প্রতিদ্বন্দ্বীও মাথা নত করে দাঁড়ায়, কারণ মৃত্যু রাজনীতির ঊর্ধ্বে। এই সামাজিক সমঝোতাটুকুই সভ্যতার শেষ রেখা। খালেদা জিয়ার জানা যায় সেই রেখাটি সচেতনভাবেই লঙ্ঘন করা হয়েছে। আপনার কি মনে হয় এই যে লঙ্ঘনের বিষয়টি বললাম, এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে? আমার বিশ্বাস না। এই কাজটি খুব ভালোভাবে প্ল্যান করেই করেছে বিএনপি, এবং সিদ্ধান্ত নিশ্চিতভাবেই রাজনৈতিক সিদ্ধান্ত। নইলে যে ভাষায়, যে বয়ানে, যে ভঙ্গিতে বিএনপির বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান, যিনি এখন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হয়েছেন, তার লিখিত বক্তব্য পাঠ করেছেন, তা জানাজার ভাষা নয়, তা ছিল নিখাত রাজনৈতিক মঞ্চের ভয়ঙ্কর উচ্চারণ। আরো স্পষ্ট করে বললে এটি ছিল প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া যে সৌজন্য এখানে অপ্রাসঙ্গিক, ক্ষমতার পালাবদলে কে কোথায় দাঁড়িয়ে আছে সেটাই মুখ্য, এখন তোমরা ক্ষমতার বাইরে, আমাদের হাতে ক্ষমতা। এই পুরো বক্তব্যটা যদি আপনি বিশ্লেষণ করেন, আপনার এটাই মনে হবে। তারেক রহমান তার মায়ের ঋণ পরিশোধের আর মায়ের করা অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে বক্তব্য শেষ করলেও দল হিসাবে বিএনপি পক্ষ থেকে নজরুল ইসলাম খানের বক্তব্যটিকে কোনোভাবেই আপনি রাজনীতির বাইরে রাখতে পারবেন না, চাইলেও পারবেন না। নজরুল ইসলাম খান যেভাবে খালেদা জিয়ার মৃত্যুকে হত্যা আখ্যা দিয়ে তার দায় সরাসরি শেখ হাসিনার ঘাড়ে চাপালেন, তার রাজনৈতিক বক্তব্য হিসেবেও চরম। সার্বজনীন শোকের মুহূর্তে এমন অভিযোগ কেবল শিষ্টাচার বহির্ভূত নয়, এটি একটি গভীর রাজনৈতিক মানসিকতার প্রকাশ। বিএনপি এখানে দেখিয়েছে তারা মনে করে প্রতিপক্ষ এখন এতটাই দুর্বল যে তাকে আঘাত করতে আর সামাজিক বা রাজনৈতিক সীমার প্রয়োজন নেই, সৌজন্য বোধ দেখানোর প্রয়োজন নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধনহীন, নিগৃহীত, এই বাস্তবতাকে ধরে নিয়ে বিএনপি ভাবছে সৌজন্যের জবাব দেওয়ার দায় তাদের নেই। এই জায়গাটা সবচেয়ে বিপজ্জনক, কারণ সৌজন্যকে দুর্বলতা হিসেবে দেখা মানে রাজনীতিকে শূন্য সম খেলায় নামিয়ে আনা। তো দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। যাই তারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিও অর্থাৎ নিউজগুলো কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু একত্রে অনেকগুলো ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং সেগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কোন দিক কোন বিষয়গুলো ইঙ্গিত করছিল। তো দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। যাতে নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এমনকি আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন, এবং বর্তমানে আপনি কোন দল সাপোর্ট করছেন অর্থাৎ কোন দল এবার জয়ী হতে পারে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন।